বেঞ্চের একজন বিচারক অসুস্থ, এ কারণে তিনি এই 2 দিন ছুটি নিয়েছেন। ফলে রিটের রায় ঘোষণা হয়নি, তার আগেই 6 জন সমন্বয়ককে ছেড়ে দেওয়া হলো। কিন্তু শিক্ষার্থীদের বুকে গুলি চালানো হবে না এমন কোনো রায় এখন পর্যন্ত হাইকোর্ট থেকে। শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পড়ে ডিবি হেফাজতে থাকা 6 জন সমন্বয়ককে ছেড়ে দিতে বাধ্য হয়েছে সরকার। হঠাৎ করেই ডিবি থেকে মুক্তি দেওয়া হলো সেই 6 সমন্বয়ককে, যাদেরকে দীর্ঘদিন যাবৎ আটক করে রাখা হয়েছিল, না কি করে রাখা হয়েছিল, অর্থাৎ আইনের বরখেলাপ করে তাদেরকে ডিবিতে রাখা হয়েছিল। এখন তাদেরকে কেন মুক্তি দেওয়া হলো, তাদের মুক্তির পিছনে কী রহস্য রয়েছে, আমরা দুইটি আলোচনা শুনবো। আলোচনা শুনলে বুঝতে পারবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 6 জন সমন্বয়ক ডিবি হেফাজতে ছিলেন তাদেরকে আজ দুপুরে ছেড়ে দেওয়া হয়েছে। ডিবির পক্ষ থেকে এতদিন বলা হচ্ছিল তাদেরকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে, তারা অনিরাপদ বোধ করছিলেন, এ কারণে তাদেরকে সেফ কাস্টাডিতে রাখা হয়েছে। যদিও আমরা জানি যে প্রক্রিয়ায় তাদেরকে তুলে নিয়ে আসা হয়েছে। 2 জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে আসা হয়েছে। আরেকজন সমন্বয়ক নুসরাত তাবাসসুম, তাকে তার বাসা থেকে রাতের আধারে তুলে আনা হয়েছে। আবু বাকের মজুমদার, তিনিও হাসপাতালে ছিলেন, সেখান থেকে তাকে তুলে আনা হয়েছে। এবং সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকেও একরকম তাদেরকে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ফলে যে প্রক্রিয়ায় তাদেরকে তুলে নেওয়া হয়েছে এটা সেফ কাস্টাডিতে নেওয়ার কোনো প্রক্রিয়া না। আর কেউ অনিরাপদ বোধ করলেই তাদেরকে ডিবি হেফাজতে নিয়ে রাখতে হবে এমন কোনো আইন নিশ্চয়ই বাংলাদেশে নেই। ফলে তাদেরকে কেন সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, তাদেরকে কেন সেখানে রাখা হয়েছে এবং তারপর তাদেরকে দিয়ে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের যে একটা বিবৃতি পাঠ করানো হলো, যে নাটকটা সাজানো হলো, সব কিছুই আমরা জানি। এবং কেন এটা করা হয়েছে সেগুলো সবাই আমরা নিশ্চয়ই বুঝতে পারি। একটা রিট হয়েছিল হাইকোর্টে এই 6 সমন্বয়কের মুক্তি এবং শিক্ষার্থীদের বুকে যেন আর গুলি চালানো না হয় সে ব্যাপারে। গতকাল এবং আজকে রিটের শুনানি হয়নি, কারণ দ্বৈত বেঞ্চের একজন বিচারক অসুস্থ, এ কারণে তিনি এই 2 দিন ছুটি নিয়েছেন। ফলে রিটের রায় ঘোষণা হয়নি, তার আগেই 6 জন সমন্বয়ককে ছেড়ে দেওয়া হলো। কিন্তু শিক্ষার্থীদের বুকে গুলি চালানো হবে না এমন কোনো রায় এখন পর্যন্ত হাইকোর্ট থেকে আসেনি, অর্থাৎ সেই রিটের কোনো সুরাহা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। 6 জন সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে, এটা নিশ্চয়ই স্বস্তির। কিন্তু এখানে আরও বেশ কিছু প্রশ্ন তৈরি হয় এবং সেই প্রশ্নগুলো আমরা যখন উত্তর খুঁজে পাবো না তখন আন্দোলনটা বিভ্রান্ত হতে পারে। এ কারণে ওই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার। সেই আলোচনায় যাবার আগে আমি খুব দ্রুত রিপোর্টটা পড়ে ফেলি। 6 সমন্বয়ককে ছেড়ে দিল ডিবি। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা 1:30টার একটু পরেই তারা ডিবি কার্যালয় থেকে কালো রঙের একটি গাড়িতে বেরিয়ে আসেন। ডিবি রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার আজহার মুকুল 6 সমন্বয়কে ছেড়ে দেওয়ার বিষয়টি জানিয়েছেন। আজ সকালে 6 সমন্বয়কের পরিবার ডিবি কার্যালয়ের ভেতরে গিয়েছিলেন। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের চাচা জাহিদুল ইসলাম 1:30টার পরে প্রথম আলোকে বলেন ডিবির গাড়িতে করে তারা বাসায় যাচ্ছেন। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের মধ্যে প্রথমে 3 জনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে আনা হয়। তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের। তাদের মধ্যে নাহিদ ও আসিফ সেখানে চিকিৎসাধীন ছিলেন। বাকের তাদের সঙ্গে ছিলেন। পরদিন সন্ধ্যায় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিয়ে আসে ডিবি। এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে। এরপর থেকে তারা মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আছেন। ডিবির দাবি তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। গত 19 জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়ায় এক বন্ধুর বাসা থেকে নাহিদকে তুলে নেওয়া হয়েছিল। একদিন পর পূর্বাচল এলাকায় তাকে ফেলে যাওয়া হয়। এই ঘটনা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও করেছি, কিভাবে নাহিদকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কিভাবে নিশ্চিত হওয়া গেছে এর সাথে র্যাব এবং সরকারি গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা। নাহিদের শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপর 2 সমন্বয়ক আসিফ ও বাকেরকেও একই দিন তুলে নেওয়া হয়েছিল। 5 দিন পর তাদের 2 জনকে চোখ বাঁধা অবস্থায় যেখান থেকে তুলে নেওয়া হয়েছিল সেখানে ফেলে যাওয়া হয়। এরপর থেকে আসিফও গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তার সঙ্গে ছিলেন বাকেরও। 6 সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি না চালাতে নির্দেশনা চেয়ে গত সোমবার হাইকোর্টে রিট দাখিল করেন 2 আইনজীবী। তারা হলেন আইনজীবী মঞ্জুর আল মাতিন এবং আইনুন নাহার সিদ্দিক। গত সোমবার ও মঙ্গলবার রিটের ওপর হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চে শুনানি হয়। আদালতের গতকালের কার্যতালিকায় রিটটি আদেশের জন্য 10 নম্বর ক্রমিকে ছিল। আদালত সংশ্লিষ্ট একটি সূত্র জানায় অসুস্থতার কারণে বিচারপতি SM মাসুদ হুসাইন দোলন গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার ছুটি নিয়েছেন, এই জন্য গতকাল শুনানি হয়নি। 6 সমন্বয়কে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা নিশ্চয়ই দেখেছি যখন প্রথম আসিফ মাহমুদ এবং
নাহিদ ইসলামকে তুলে নিয়ে যাওয়া হলো গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে। তখন সাংবাদিকরা যখন কথা বলেছিলেন, এমনকি আন্তর্জাতিক একটা গণমাধ্যম এএফপি তারা যখন নাহিদ ইসলামের বোনের সাথে কথা বলেছিলেন, তখন তিনি জানিয়েছিলেন কিভাবে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কিভাবে তাদেরকে প্যান্ট পর্যন্ত পরতে দেওয়া হয়নি এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পর্যন্ত নেওয়া হয়নি, এবং আত্মীয়রা যারা ছিলেন হাসপাতালে তখন তাদেরকে অন্য জায়গায় রাখা হয়েছিল এবং তাদেরকেও আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের কাছে আসতে দেওয়া হয়নি, অর্থাৎ তাদেরকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এরপর এই 6 সমন্বয়কের পরিবারের সদস্যরা ডিবি কার্যালয়ে গেছেন তাদের সাথে দেখা করতে, কিন্তু তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি এবং সেটা নিয়ে গণমাধ্যমে তারা বলেছেন তারা বরং তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত যখন তারা ডিবি কার্যালয়ে অবস্থান করছেন, আর ডিবি তখন বলছে নিরাপত্তা দেবার জন্যই তাদেরকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। একদিন আগেই যেখানে পরিবারের সদস্যরা এই কথাগুলো গণমাধ্যমে বলছিলেন, তার ঠিক পরদিনই আমরা হঠাৎ করেই দেখলাম পরিবারের সদস্যদের, এই 6 সমন্বয়কের পরিবারের সদস্যদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হলো। ফিরে আসবার পরে এই একদিন আগে যারা বলছিলেন তারা আশঙ্কায় আছেন, তাদের সন্তানদের তুলে নেওয়া হয়েছে, তাদের সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না, দেখা করতে দেওয়া হচ্ছে না, তারাই বললেন তারা বেশ ভালো আছেন এবং তারা এখন আর শঙ্কার মধ্যে নেই, তাদের সন্তানরা নিরাপদে আছেন এবং তারাও বেশ আশ্বস্ত এই ব্যাপারে। হঠাৎ করেই একদিনের মধ্যে পরিস্থিতি পরিবর্তন হয়ে গেল। ফলে আমরা বুঝতে পারি ডিবি কার্যালয়ে পরিবারের সদস্যদের নিয়ে গিয়ে কিংবা তাদের ওপরে বাইরে থেকেই কি প্রচণ্ড রকম চাপ তৈরি করা হতে পারে যে একদিনের মধ্যেই তারা তাদের বয়ান পরিবর্তন করে ফেললেন, এবং যেখানে তাদেরকে তুলে আনা হয়েছিল এবং সেই সময় পরিবারের সদস্যদের সাথে দেখা করতে দেওয়া হয়নি, কথা বলতে দেওয়া হয়নি, তুলে আনার সময়ও সেখানে বলা হচ্ছে তারা নিরাপত্তা হেফাজতে এসেছেন, তারাই চেয়েছিলেন নিরাপত্তা, এই কারণে ডিবি নিরাপত্তা দিচ্ছে। পরবর্তীতে পরিবারের সদস্যদের মুখে আমরা একই ধরনের বয়ান, ডিবি যে ধরনের বয়ান দিচ্ছে ঠিক একই ধরনের বয়ান শুনতে পাচ্ছি। ফলে আমরা একটা বিষয় কিন্তু বুঝতে পারি, ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে কিংবা এই কয়দিনে বাইরে থাকা অবস্থাতেও পরিবারের সদস্যরা যখন বাইরে ছিলেন, যখন দেখা করতে দেওয়া হচ্ছিল না, তখনও তাদের উপরে কি প্রচণ্ড রকম চাপ সৃষ্টি করা হয়েছে। এখন ছেড়ে দেওয়া হলো এই 6 সমন্বয়ককে, এখন তারা বাইরে আসবেন এবং আমাদের মনে রাখতে হবে তাদেরকে দিয়ে যেভাবেই হোক না কেন একটা বিবৃতি পড়ানো হয়েছিল, একটা ভিডিও বার্তার মাধ্যমে সেটা গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা ছিল। আমরা দেখেছি নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তাদেরকে এর আগেও যখন তুলে নিয়ে যাওয়া হয়েছে কি পরিমাণ অত্যাচার করা হয়েছে, তাদের উপরে নির্মম নির্যাতন চালানো হয়েছে, কিন্তু তারপরও তারা তাদের অবস্থান থেকে এক বিন্দু সরে যাননি, তারা তাদের জায়গাতে ছিলেন। কিন্তু এখন পরিবার ইনভলভ হয়ে গেছে। পরিবার ইনভলভ হয়ে গেলে কি হয়, একজন সন্তানের মাথায় যখন অস্ত্র তাক করে রাখা হয় তখন একজন বাবা কিংবা পরিবারের অন্য যে কোনো সদস্য আসলে যে কোনো কিছু বলতে বাধ্য হয়। আবার যখন একটা পরিবারকে চাপ দেওয়া হয় এবং কী ধরনের চাপ দেওয়া হয় এই দেশে সে সম্পর্কে আমাদের নিশ্চয়ই ধারণা আছে। এবং আসিফ মাহমুদ, নাহিদ ইসলামরা তাদের বয়স কত, তারা এই ভয়ের রাজত্বটাই দেখছে, যে ভয়ের রাজত্বর মধ্যে আমরা বসবাস করছি গত 16 বছর ধরে। তারা মোটামুটিভাবে যখন থেকে তারা বুঝতে শিখেছে তখন থেকে তারা এই ভয়ের রাজত্বের মধ্যেই আছে। ফলে কি ধরনের চাপ সৃষ্টি হতে পারে, পরিবারের সদস্যদের উপরে কি ধরনের অত্যাচার নিপীড়ন হতে পারে, কীভাবে তুলে নিয়ে যাওয়া হতে পারে, গুম করে দেওয়া হতে পারে, গুলি করে মেরে ফেলা হতে পারে, ক্রস ফায়ার দিয়ে দেওয়া হতে পারে, সে সম্পর্কে নাহিদ ইসলামরা খুব ভালো করে জানেন। এবং তাদেরকে কয়দিনই যে ধরনের কাউন্সেলিং করা হতে পারে বলে আমরা মনে করি এবং যে ধরনের ভয় দেখানো হতে পারে বলে আমরা মনে করি, এবং তার পরিবারের সদস্যদের বক্তব্য একদিনের মধ্যে পরিবর্তন হয়ে যাওয়ায় আমরা বুঝতে পারি কি প্রচণ্ড রকম চাপ তাদের উপরে তৈরি করা হয়েছে। ফলে পরিবারের সদস্যদের দিকে অস্ত্র তাক করে নাহিদ ইসলামদের তাদের যে অবস্থান সেখান থেকে সরিয়ে ফেলা কিংবা সন্তানদের মাথায় অস্ত্র ঠেকিয়ে পরিবারের সদস্যদের বাধ্য করা যে আপনার সন্তানরা যেন আর এই আন্দোলন কর্মসূচিকে এগিয়ে না নিয়ে যায়, বরং তাদেরকে এমন কিছু দায়িত্ব দেওয়া হতে পারে যেভাবে তাদেরকে দিয়ে জোর করে একটা বিবৃতি আদায় করা হয়েছিল, বিবৃতি পাঠ করানো হয়েছিল, ঠিক একই রকমভাবে চাপ সৃষ্টি করে। অবশ্যই আমি বিশ্বাস করি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বকর মজুমদার কিংবা নুসরাত তাবাসসুম এই 6 জনের কেউই ছাত্র সমাজের সাথে, যারা শহীদ হয়েছেন তাদের সাথে কখনোই রক্তের সাথে বেইমানি করবেন না। তাদের সেই দৃঢ়তা আমরা দেখেছি, তাদের সেই দৃঢ়তার কথা আমরা জানি। কিন্তু তারপরও পরিবার এবং নিজেদের ওপরে যে ধরনের চাপ সৃষ্টি করা হয়ে থাকতে পারে সেখান থেকে এমন কিছু বক্তব্য বিবৃতি আসতে পারে যেটা এই আন্দোলনকে বিভ্রান্ত করতে পারে। তবে আমি বিশ্বাস করতে চাই
এবং আমি আশা করি তারা এখনও তাদের দৃঢ়তাটা দেখাবেন এবং এই আন্দোলন আরও বেগবান হবে এই 6 সমন্বয়কের মুক্তির মধ্য দিয়ে। এটা আমি প্রত্যাশা করি। কিন্তু তারপরও যদি চাপের কারণে তাদেরকে দিয়ে এমন কিছু করানো যায়, তারপরও এই আন্দোলন যেন বিভ্রান্ত না হয়, এই কারণেই আমি এই কথাগুলো খুব দ্রুত বলে ফেললাম। কারণ অন্তত আমার ভিডিও যারা শোনেন, অন্তত এই কজন মানুষ যেন বুঝতে পারেন যে পরিস্থিতিটা আসলে কি, কোন পরিস্থিতিতে এই ধরনের কোনো একটা বক্তব্য বিবৃতি তাদের কাছ থেকে আসতে পারে। তবে আমি আবারও বলি, এ ধরনের কিছু হবে সেটা আমি প্রত্যাশাও করি না এবং সেটা আমি মনেও করি না। কিন্তু তারপরও আমি সতর্কতার জন্য এই বিষয়টা নিয়ে আগেই কথা বলে রাখা প্রয়োজন বলে মনে করছি। যারা আমার ভিডিও শোনেন, যারা আমার ভিডিও শোনেন না, তাদেরকে এই বার্তাগুলো, যদি কখনো এই ধরনের কোনো বিভ্রান্তিকর একটা পরিস্থিতি তৈরি হয়, এই বার্তাগুলো তাদেরকে পৌঁছে দেবেন। এবং আমি কখনোই আসলে বলি না আপনারা আমার ভিডিও শেয়ার করেন বা এটা অন্য কারো কাছে পৌঁছে দেন। তবে এই বার্তাটা, আজকের এই ভিডিওটার কথা আমি বলবো, আপনারা সম্ভব হলে, যদি ভয় না থাকে, কোনো ধরনের চাপ না থাকে, তাহলে এই বক্তব্যটা, এই আলোচনাটা আপনাদের পরিচিত মানুষদের মধ্যে ছড়িয়ে দেবেন। কোনোভাবে সম্ভব হলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে শেয়ার করবেন। শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পড়ে ডিবি হেফাজতে থাকা 6 জন সমন্বয়ককে ছেড়ে দিতে বাধ্য হয়েছে সরকার। আপনারা জানেন, আজকের ডিবিতে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, গত প্রায় 5-6 দিন পর্যন্ত তাদেরকে বন্দি রাখা হয়েছিল, সেই ডিবির হেফাজতে থাকা 6 জন সমন্বয়ককে আজকে তাদের পরিবারের কাছে ছেড়ে দিতে বাধ্য হয়েছে সরকার। এই বাধ্য হয়েছে এই জন্য বললাম যে বাংলাদেশের সমগ্র শিক্ষার্থী, শিক্ষক মণ্ডলী তারা দাবি জানিয়ে আসছিলেন যে আমাদের সমন্বয়কদেরকে ছেড়ে দিতে হবে। সর্বশেষ তারা বলেছিলেন 24 ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে। 24 ঘন্টা যেতে না যেতেই তাদেরকে ছাড়তে বাধ্য হয়েছে এই সরকার। এখন এই সরকারকে আমাদের এই শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে পতন নিশ্চিত করতে বাধ্য করা হবে। এটাই হচ্ছে আমাদের এখন মূল কাজ। আমরা ডিবি থেকে যদি আমাদের এই 6 ভাইকে উদ্ধার করতে পারি, এবং আপনারা এই জানেন যে 6 ভাইয়ের উপরে যে জুলুম নির্যাতন করেছে তা আস্তে আস্তে এখন বের হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের এই 6 ভাইকে নিয়ে মিডিয়ায় বিভিন্ন ধরনের তথ্য বিকৃতভাবে উপস্থাপন করেছিল এই ফেসিবাদ, এই সরকার। কিন্তু এই 6 জন সেই জায়গায় ডিবি অফিসে 32 ঘন্টা তারা কিন্তু অনশনরত ছিলেন। 32 ঘন্টার মধ্যে তাদেরকে কেউ কিছু খাওয়াতে পারে নাই। তারা বলেছেন আমরা অনশন ভাঙবো না, আমরা অনশন করতে চাই। এটা হচ্ছে আজকের শিক্ষার্থীদের আন্দোলন, যেই আন্দোলনের জেলের মধ্যে নেলেও তাদেরকে দমানো যায় না, রাস্তায় থাকলেও দমানো যায় না, ডিবি অফিসে রাখলেও দমানো যায় না, গুম খুন করলেও দমানো যায় না। 1000-এর অধিক শিশুকে, শিক্ষার্থীকে হত্যা করার পরেও ফেসিবাদী সরকার দাম্ভিকতা নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে, জনতার সাথে প্রহসন প্রতারণা চালিয়েই যাচ্ছে। তারা প্রতিনিয়ত আপনাকে মিথ্যা কথা বলছে। আজও শেখ হাসিনা বলছে হেলিকপ্টার থেকে কোনো গুলি ছাড়া হয়নি, শিশুরা মারা গিয়েছে হেলিকপ্টারের গুলিতে নয়। তাহলে বিল্ডিংয়ের ছাদের উপরে দাঁড়িয়ে থাকা মানুষটার কানের উপরে, গালের উপরে, মাথার উপরে আপনার গুলি আসলো কোত্থেকে? জানলার পাশ থেকে তাকিয়ে থাকা শিশুটির গায়ে গুলি আসলো কোত্থেকে? এই মিথ্যাচারের জবাব জনগণ দিতে চায়। আজকের ওরা দুর্বল হয়ে গিয়েছে, নড়বড়ে হয়ে গিয়েছে, ওরা এখন শঙ্কিত। ওরা এখন যে কোনো মূল্যে পতন ঠেকানোর জন্য তারা এখন তাদের কথাবার্তার ভারসাম্যহীন হয়ে গিয়েছে। তারা বিভিন্ন ধরনের বিবৃতি বক্তব্য দিয়ে আপনাকে, আমাকে, আমাদেরকে ব্যস্ত রাখতে চায়। শেখ হাসিনা এখন বলছে এতগুলো মানুষ ঝরানোর চিন্তা আমার ছিল না। তা আপনি ঝরাইলেন কেন? আপনি মানুষগুলোকে কেন হত্যা করলেন? আপনি কি ভেবেছেন এই মানুষগুলোকে হত্যা করার মধ্য দিয়ে আপনি পার পাবেন? মোটেও না। সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা নাহিদদেরকে যেভাবে ডিবির কার্যালয় থেকে উদ্ধার করে ফেরত এনেছে, আজকে সমগ্র শিক্ষার্থীদেরকে জেল থেকে মুক্ত করবে এই শিক্ষার্থীরা। নটরডেম কলেজ থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা দেবে না যতক্ষণ পর্যন্ত তার বন্ধুদেরকে না ছাড়া হবে। অতএব এই আন্দোলনকে স্তব্ধ করা, এই আন্দোলনকে বন্ধ করার কোনো সাধ্য শেখ হাসিনা নেই।
আজ বৃষ্টিতে ভিজে বিভিন্ন প্রান্তে প্রান্তে আমার শিক্ষার্থীরা আন্দোলন করছে। আজ তারা মশাল মিছিল করছে রাত 12টার সময়। আজ দিনে রাতে সব জায়গায় তাদের শিক্ষার্থীদেরকে যারা অ্যারেস্ট করছে তাদেরকে গিয়ে চেপে ধরে তারপরে তারা সেখান থেকে ছাড়িয়ে আনার চেষ্টা করছে। তাহলে এই শিক্ষার্থীদের এই আন্দোলন কি স্তব্ধ করা যায়? এই আন্দোলন কি দমিয়ে রাখা যায়? এখন শিক্ষকরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে, শিক্ষকরা এই আন্দোলনকে বেগবান করছে। আজকের বিভিন্ন সামরিক অফিসার, সাবেক অফিসার, বর্তমান নায়ক নায়িকা তারা নেমে পড়েছে। অতএব আমার এই শিক্ষার্থীর আন্দোলনকে স্তব্ধ করার দুঃসাহস কেউ দেখাবেন না এবং দেখিয়ে কোনো লাভ হবে না। আজকের সমগ্র বাংলাদেশে এই আগুন জ্বলছে, এই আগুন জ্বলবে, এই আগুন থামিয়ে দেওয়ার মতো দুঃসাহস কারণেই আমি যে কারণে স্বপ্ন দেখি যে বাংলাদেশের মানুষের বিজয় এই শিক্ষার্থীদের মাধ্যমে হবে। আপনারা অনেক দিন পর্যন্ত অপেক্ষা করেছিলেন যে একটি সুন্দর সুষ্ঠু আন্দোলন করা যায় কিনা। আজ এর চাইতে বড় কোনো আন্দোলন আর কি দেখবেন আপনি? শিক্ষার্থীরা সমগ্র বাংলাদেশ অচল করে দিয়েছে, শিক্ষার্থীদের উপরে গণহত্যা চালিয়েছে। তারপরেও অভিভাবক শিক্ষার্থীরা রাজপথ ছাড়ে নাই, রাস্তায় নেমে পড়েছে। পানি বিতরণ করতে গিয়েছে মানুষ, সেই মানুষটা পানি লাগবে বলেছে, চিৎকার করে যাদেরকে তিনি পানি খাওয়াতে চেয়েছেন। আজ আমরা বেঁচে আছি, কিন্তু সেই পানি যে চিৎকার করে পানি দিতে চাইলেন তিনি আর বেঁচে নাই। এভাবে করে বাংলাদেশের সমগ্র জায়গায় এই অবস্থা বিরাজ করছে। আজকের বাংলাদেশের মানুষ জুলাই মাসটাকে শোকের মাস দেখেছে এবং আগস্টে তারা বিজয় উল্লাস করতে চায়। আজকের এই আমাদের শিক্ষার্থীরা রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি সফলভাবে পালন করছে এবং বাংলাদেশের প্রত্যেক জায়গায় তাদের আন্দোলন সফল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজপথে নেমে এসেছে, বিচারপতি, আইন সবাই মিলে নামছে। আর বাংলাদেশের প্রধান বিচারপতি এখন বলে, কি মিডিয়া আসলো, ঘরের কথা এখন সব বাহিরে বের হয়ে যায়। তো ঘরের কথা বাহিরে বের হওয়ার মতো পরিস্থিতি থাকলে সাবধান হয়ে যান, জনতার কাতারে আসুন, জনগণের পক্ষে অবস্থান নিন, জনগণকে নিয়ে রাজপথে ছাত্র আন্দোলনকে সফল করে ফ্যাসিস্ট এই সরকারের বিরুদ্ধে দাঁড়ান। কিন্তু আপনারা পারবেন না, কারণ আপনারা সরাসরি আওয়ামী লীগের দালাল। আর সে কারণেই আমরা দেশপ্রেমিক যোদ্ধারা সবাই মিলে এই আন্দোলন সফল করে আমরা এই বাংলাদেশের মানুষের মুক্তি আনতে চাই। আর সে কারণেই সবাই রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আর একটু ধাক্কা দিতে হবে, সময় ঘনিয়ে আসছে, ওদের অবস্থান একেবারে নড়বড় হয়ে আসছে। আর বেশি লাগবে না, আরেকটু সামান্য ধাক্কা, আরেকটু ধৈর্য, আরেকটু সম্মিলিত প্রচেষ্টা যদি আমরা করতে পারি, ফ্যাসিবাদ শেখ হাসিনার নির্মূল করা সময়ের ব্যাপার। ফ্যাসিবাদ শেখ হাসিনাকে একেবারে বাংলাদেশ থেকে বিতাড়িত করা সময়ের ব্যাপার। এবং আওয়ামী লীগের অনেকেই ইতিমধ্যে পালিয়েছে, 2 ডজনের উপর মানুষ। আজকের আপনারা বাংলাদেশে নিউজ দেখেছেন, 2 ডজনের উপরে, মানে কি বলে, আওয়ামী লীগের এমপি মন্ত্রী তারা পালিয়েছে। এই যে দেখেন, দেশ ছেড়েছে 2 ডজনের উপরে মন্ত্রী এমপি। এই নতুনে, আগে যে 200 এমপির শুনেছেন সে গল্প তো আছেই, নতুনে আবার 2 ডজনের উপরে মানুষ পালিয়েছে। কারণ মাঝখানে কিছু এমপিরা আবার পালানোর পরে এসেছিল যে শেখ হাসিনা মনে হয় ক্ষমতা রক্ষা করতে পারবে, ছাত্রদেরকে যখন হত্যা করলো। কিন্তু এখন আবার দেখছে যে না, এটা আর কাজ হবে না, এখন আবার পালানো শুরু করেছে। এখন ওরা ওদের নিজেদের দলীয় বৈঠকে ধাক্কা খাচ্ছে। ওবায়দুল কাদেরকে গতকালকে আপনারা দেখেছেন, ভিডিওতে বলেছি, তার বৈঠক থেকে তাকে প্রতিবাদ জানানো হয়েছে, তাকে আপনার কি বলে সিসি বিভিন্ন গালিগালাজ করে ওখান থেকে তারা তাকে সরিয়ে দিয়েছে। অতএব বাংলাদেশের শিক্ষার্থীরা শুধু নাহিদ কিংবা অন্য 6 জন সমন্বয়কদেরকে উদ্ধার করার মধ্য দিয়ে আন্দোলন সীমাবদ্ধ রাখছে না। শিক্ষার্থীরা দেশ বিনির্মাণের জন্য, দেশকে স্বাধীন করার জন্য আন্দোলন করছে এবং এদেরকেই রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। আমার এই শিক্ষার্থীদেরকেই এরা স্বাধীনতা ছিনিয়ে আনার পরে তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ খেতাব দিয়ে, সম্মান দিয়ে, তাদেরকে স্কলারশিপ দিয়ে, পড়াশোনার ব্যবস্থা করে দিয়ে রাষ্ট্রের প্রত্যেকটি জায়গায় তাদেরকে রিক্রুট করতে হবে। কারণ ওরা যা পেরেছে আপনি আমি
স্বাধীনতার 53 বছরে সেটা পারিনি। আসুন ফেসিবাদের কবর রচনা করি, তাদের হাত থেকে বাংলার মানুষকে মুক্ত করি। সবাইকে ধন্যবাদ। আলোচনা শুনেছেন, তাদেরকে নিয়ে আসলেও কথা অনেক, তারা সেখানে ছিল, তারা অনেক নির্যাতন সহ্য করেছে, তারা স্কুল কলেজের স্টুডেন্ট, তারা নির্যাতন সহ্য করার মতো মানুষ না, তারপরেও তারা তাদের আন্দোলন তাদের সহযোদ্ধার জন্য সহ্য করেছে। তো তাদেরকে এখন মুক্তি দেওয়ার কারণ হচ্ছে নতুন ডিবি অফিসে একজন নিয়োগ দেওয়া হয়েছে। এই ব্যক্তিকে যাতে মানুষের সামনে একটু ভালোভাবে উপস্থাপনা করা যায়, এই ব্যক্তিকে যে মানুষ যেন একটু ভালো কিছু বলে যে সে এসেই এই 6 জনকে সমন্বয়ককে মুক্তি দিয়েছে, এই জন্য আসলে মূলত এটা করা হয়েছে, এই জন্য আসলে তাকে এই মুহূর্তে মুক্তি দেওয়া হয়েছে। তো আমরা চাই তারা আবারও আন্দোলনে ফিরে আসুক, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা ডিবি অফিসে থাকার সময়ই তারা 36 ঘন্টারও বেশি অনশন পালন করেছে এই সমস্ত শিক্ষার্থী তাদেরকে হত্যা করেছে তার জন্য। তো বোঝা যাচ্ছে তারা হয়তো আন্দোলন মাঠ ছাড়া যান নাই, তারা হয়তো বা যে কোনো সময় হয়তো বা কোনো ঘোষণা আসবে এই 6 সমন্বয়কের কাছ থেকে যে আন্দোলন কিভাবে করতে হবে।